হ্যালো জিনিয়াস ভাইয়া আপুরা, আপনারা বোর্ডের হেডিংটি দেখেই বুঝতে পারতেছেন যে আমি এই ভিডিওতে কি জিনিস নিয়ে আলোচনা করব। হ্যাঁ, একদম ইজি একটা টপিক, যেটা হচ্ছে রিয়েল নাম্বার। ইট মিনস বাস্তব সংখ্যা নিয়ে আমি আলোচনা করব। আমি জানি আপনারা অনেকেই এই বাস্তব সংখ্যা সম্পর্কে জানেন, বাট তারপরেও যারা জানেন তারা এই ভিডিওটি দেখবেন, কারণ আপনারা দেখবেন যে আমি এই ভিডিওটিতে কোনো ধরনের ভুল করি কিনা। যদি ভুল করি থাকি তাহলে আপনি আমার কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, তাহলে আমি আমার পরবর্তী ভিডিওতে আমি এই জিনিসগুলো শুধরাই নিব। যদি আপনারা না জানান তাহলে আমার এই ভিডিওটি যারা দেখবে তারা ভুল শিখে যাবে। ওকে, আর যারা না জানেন তারা তো আমার এই ভিডিওটি দেখবেন, আশা করি ভালো একটা কিছু শিখে যাবেন এখান থেকে। সো এটা তো একটা ইজি একটা টপিক, তো কেন আমি ইজি জিনিসগুলো নিয়ে আলোচনা করি? ইজি জিনিসগুলো নিয়ে আমি মূলত আমার এই চ্যানেলটি, যার নাম যেহেতু স্কুল, এখানে আমি ইজি জিনিসগুলো নিয়ে আলোচনা করব। কারণ আপনাকে আমি রিমেম্বার করিয়ে দেওয়ার ট্রাই করবো এই ইজি জিনিসগুলো, এবং আপনার মাথায় এই জিনিসগুলোকে ঝালাই করে দেওয়ার ট্রাই করবো। আর আমি দেখছি এই রিয়েল নাম্বার জিনিসগুলোর মধ্যে যে টপিকগুলো আছে এই টপিকগুলো নিয়ে অনেকেই কনফিউশনের মধ্যে পড়ে। সো এই কনফিউশন গুলো দূর করার জন্য মূলত আমার এই ভিডিওগুলো তৈরি করা। আশা করি আপনারা এই পুরো ভিডিওটি দেখবেন। যারা না জানেন তারা তো শিখেই যাবেন, আর যারা জানেন তারা আমার ভুল ধরার জন্য অন্তত ভিডিওটি দেখেন। সো লেটস স্টার্ট। সো প্রথমে আমাদের রিয়েল নাম্বার যে হেডিংটা ছিল, সেটা আমরা রিয়েল নাম্বার সম্পর্কে জানার আগে যে রিয়েল নাম্বারের ভিতরে কি জিনিসগুলো আছে সেগুলো জানা ট্রাই করব। সো প্রথমেই আসা আমাদের স্বাভাবিক সংখ্যা। তো এখন স্বাভাবিক সংখ্যাগুলো আর কি জিনিস? স্বাভাবিক সংখ্যা আমরা তো সবাই জানি যে স্বাভাবিক সংখ্যা 1, 1, 2, 3, 4, 5 ইত্যাদি ইত্যাদি এরকম স্বাভাবিক সংখ্যা যায়। বাট স্বাভাবিক সংখ্যার মূল যে কনসেপ্টটা, সেটা আমাদের স্বাভাবিক সংখ্যার মূল কনসেপ্টটা জানার আগে সেটা আমরা একটু আমাদের ম্যাথমেটিক্স এর যে নাম্বারগুলো আছে সেই সম্পর্কে একটু জেনে নেই। ম্যাথমেটিক্স এর যে সকল নাম্বারগুলো আছে সেই সকল নাম্বারগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 আমাদের নেগেটিভ নাম্বার, আরেকটা জিরো, আরেকটা পজিটিভ নাম্বার। ওকে, এই তিনটা জিনিস আমাদের ম্যাথমেটিক্স এর নাম্বারগুলোকে আমরা ভাগ করতে পারি। একটা নেগেটিভ, আরেকটা জিরো, আরেকটা পজিটিভ। ওকে, তো এখন স্বাভাবিক সংখ্যাগুলা কনসেপ্টটা কি? স্বাভাবিক সংখ্যার কনসেপ্টটা এমন যে সকল ধরনের পজিটিভ নাম্বারগুলোকে আমরা কি বলতে পারি? স্বাভাবিক সংখ্যা বলতে পারি। এখন ভগ্নাংশ সংখ্যা আসতে পারে, সেখানে মূলদ অমূলদ সংখ্যা আসতে পারে, বা সেখান থেকে যে ঋণাত্মক সংখ্যাগুলো আছে সেগুলোর মধ্যে ওইগুলা কিন্তু আমাদের স্বাভাবিক সংখ্যার মধ্যে আসবে না, এবং যে জিরোটা আছে সেটাও কিন্তু আমাদের স্বাভাবিক সংখ্যার মধ্যে আসবে না। তো স্বাভাবিক সংখ্যাগুলো কি কি হইতে পারে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ইত্যাদি ইত্যাদি এই সংখ্যাগুলো হইতে পারে। অর্থাৎ পজিটিভ পার্টের সকল নাম্বারগুলোই কি আমাদের স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। ওকে, এখন এখন স্বাভাবিক সংখ্যার মধ্যে যে জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করবো স্বাভাবিক সংখ্যার ভেতর থেকে, সেই জিনিসগুলো আমাদের এক নম্বর মৌলিক সংখ্যা, 2 নম্বর আমাদের যৌগিক সংখ্যা, 3 নম্বর আমাদের সহমৌলিক সংখ্যা। তো এখন মৌলিক সংখ্যাগুলো কি জিনিস আমরা অনেকেই জানি 1 বাদে 2, 3, 5, 7, 11 এই জিনিসগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলে থাকি। তো মৌলিক সংখ্যার যে মূল কনসেপ্টটা আছে সেটা কি জিনিস? আমি আশা করি এই জিনিসগুলো আপনারা মুখস্থ রাখবেন। মুখস্থ রাখা বেটার, কারণ এক্সামে যখন আসবে তখন আমি কনসেপ্ট দিয়ে এগুলা বের করার টাইম নাই। সো এই জিনিসগুলো করতে করতে মুখস্থ হয়ে যায়। অলরেডি আমার মুখস্থ হয়ে গেছে। তো এরকম আপনি এই 100 পর্যন্ত যত ধরনের মৌলিক সংখ্যাগুলো আছে সবগুলো মৌলিক সংখ্যা মুখস্থ রাখতে পারেন। তো এইখানে মৌলিক সংখ্যা বের করার বা কোনগুলা মৌলিক সংখ্যা, এটার মেইন কনসেপ্টটা কি? সাপোজ একটা সংখ্যা আমরা x নিলাম, একটা সংখ্যা কি নিলাম? আমরা x নিলাম। এই x এর মধ্যে এই xটা কি মৌলিক সংখ্যা হবে কিনা সেটা যাচাই করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা আমাদেরকে x দিয়ে ভাগ দেওয়া যাবে না। কি দিয়ে ভাগ দেওয়া যাবে না? x দিয়ে ভাগ দেওয়া যাবে না, এবং 1 দিয়ে ভাগ দেওয়া যাবে না। কি দিয়ে ভাগ দেওয়া যাবে না? 1 দিয়ে। এই দুইটা জিনিস দিয়ে আমরা ভাগ দিতে পারবো না। অর্থাৎ যে কোনো সংখ্যা যদি আমরা নেই, তাকে নিজস্ব সংখ্যা দ্বারা অথবা 1 দ্বারা ভাগ না দিয়ে অন্য যে কোনো স্বাভাবিক সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ দেই, অন্য যে কোনো স্বাভাবিক সংখ্যা কি হইতে পারে? আমরা y ধরে নিলাম। অন্য যে কোনো স্বাভাবিক সংখ্যা যদি আমরা দিয়ে ভাগ দেই, তাহলে তার ভাগফল যদি শূন্য না হয়, তার ভাগশেষ যদি শূন্য না হয়, ইট মিনস যদি এক্সটা নিঃশেষে বিভাজ্য না হয়, তাহলে তাকে আমরা মৌলিক সংখ্যা হিসেবে গণ্য করতে পারি। ওকে, তো এখানে যে জিনিসটা সেটা আপনি যে জিনিসটা করবেন সেটা এক্স ওয়াই is equals to not is equals to 0। এই জিনিসটাকে আপনারা একটু ইগনোর করেন। এটাকে আপনারা পার্সেন্টেজ হিসেবে গণনা করতে পারেন, বাট আমার দৃষ্টিতে এটা পার্সেন্টেজ না, এটা একটা মোড। এটা দিয়ে আমরা কি করতে পারি? আমাদের যে ভাগশেষ আছে সেটা বের করতে পারি। ওকে, সো এটা 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 বলে যান এই ভিডিওতে যে এটা দিয়ে মনে করেন যে আমরা ভাগশেষ বের করি। এটা মুখস্থ করে ফেলেন যে এই পার্সেন্টেজটা চিহ্নটা দিয়ে আমরা ভাগশেষ বের করি। ওকে, তো এটা ভুলে যান। তো
এই জিনিসটার মানে হচ্ছে যে আমরা x কে y দ্বারা যদি ভাগ করি, ভাগশেষ কি হইতে পারবে না, শূন্য হইতে পারবে না। যদি শূন্য না হয় তাহলে সেই x টা কি হইতে পারে, মৌলিক সংখ্যা হইতে পারে। দেখেন এইখানে হচ্ছে 2 কে আপনি যে কোনো স্বাভাবিক সংখ্যা দিয়ে ভাগ দেন, 2 বাদে এবং 1 বাদে যে কোনো স্বাভাবিক সংখ্যা দিয়ে ভাগ দেন, দেখবেন যে একটা ফ্র্যাকশনাল নাম্বার আসতেছে, এখানে পূর্ণ সংখ্যা আসবে না। যদি পূর্ণ সংখ্যা না আসে তাহলে এটা মৌলিক সংখ্যা। সেম এজ আপনি 3, 5, 7, 11 এগুলাকে যদি 13, তারপর হচ্ছে 17 এই জিনিসগুলোকে যদি আপনি ভাগ দেন তাহলে হচ্ছে আপনি কি পাবেন না, একটা পূর্ণ সংখ্যা পাবেন না। এখানে বাক্সে শূন্য হবে না, এখানে হচ্ছে একটা ফ্র্যাকশনাল নাম্বার আসবে। সো এই কারণে হচ্ছে এই সংখ্যাগুলা কি হইতে পারে, মৌলিক সংখ্যা হইতে পারে। এখন যৌগিক সংখ্যাটা কি জিনিস দেখেন, এখানে আমি ব্ল্যাঙ্ক রাখছি কারণ যৌগিক সংখ্যা আনলিমিটেড হইতে পারে। এই ক্ষেত্রে আমাদের যে ম্যাথমেটিক্স এর নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলোর মধ্যে আমাদের মৌলিক সংখ্যাটাকে বাদ দিলে, মৌলিক সংখ্যাগুলোকে বাদ দিলে যে সংখ্যাগুলো থাকে সকল সংখ্যাগুলোই হচ্ছে কি আমাদের যৌগিক সংখ্যা, এটা খেয়াল রাখবেন। ওকে, এখন হচ্ছে সহমৌলিক সংখ্যা। এই যে এই সহমৌলিক সংখ্যাটার ক্ষেত্রেই হচ্ছে আমাদের অনেকেই হচ্ছে আটকা যায়, বিশেষ করে আমরা যারা হচ্ছে গ্রামের স্টুডেন্ট তারা হচ্ছে অনেক সময় এই সহমৌলিক সংখ্যাটা নিয়ে আটকে যায়। কারণ হচ্ছে এই গ্রামের টিচাররা হচ্ছে কি করে, এই জিনিসগুলো ইজি বলে আলোচনা করে না। এই জিনিসগুলো ইজি বলে আলোচনা না করার কারণে হচ্ছে আমাদের স্টুডেন্টরা এই জিনিসগুলো জানে না। সো আমি হচ্ছে ইজি জিনিস নিয়ে আলোচনা করি, সো ইজি জিনিসগুলো আপনি আমার এখান থেকে জানতে পারবেন। এখন সহমৌলিক সংখ্যাটা কি? সহমৌলিক সংখ্যাটা হচ্ছে এই যে দেখেন এখানে 6, 7 লিখে রাখছে, দেখেন তো এখানে কি রিলেশনটা বের করা যায়। 6 এর পরে 7 আসছে, এক গড় আগে গেছে, এটা তো রিলেশন না, এটা রিলেশন না। এখানে দেখেন 6 এবং 35 লিখে রাখছি, এই দুইটার মধ্যে কি রিলেশন আসতেছে? এখানে এদের মধ্যে যে রিলেশনটা আমি বের করতে পারতেছি সেটা হচ্ছে এই দুইটার মধ্যে আমাদের গসাগু কি আসতেছে, 1 আসতেছে। এই দুইটার মধ্যে আমাদের গসাগু কি আসতেছে, 1 আসতেছে। ইট মিনস এই দুইটার মধ্যে কমন কোনো জিনিস পাইতেছি না 1 বাদে, কমন কোনো জিনিস আমি পাইতেছি না 1 বাদে। গসাগু মানে কি, দুইটা সংখ্যা বা অনেকগুলো সংখ্যার মধ্যে যেটা কমন আসবে সেটা হচ্ছে কি গসাগু হিসেবে আমরা চিহ্নিত করি। বাট এখানে দেখেন 1 বাদে কোনো ধরনের কিছু আসতেছে না গসাগু হিসেবে, এবং এখানে 6 এবং 35 এর মধ্যে 1 বাদে কোনো কিছু আসতেছে না। এই যে 1 বাদে কোনো কিছু আসতেছে না, এরকম যদি হয় তাহলে এই 6, 7 পরস্পর হবে কি আমাদের সহমৌলিক সংখ্যা, 6, 35 সহমৌলিক সংখ্যা। এরকম ভাবে আপনারা আরো কিছু সহমৌলিক সংখ্যা নির্ণয় করে ট্রাই করতে পারেন যে যদি তাদের দুইটা সংখ্যা বা তিনটা সংখ্যার মধ্যে, দুইটা সংখ্যার মধ্যে যদি আমাদের কি না আসে, গসাগু যদি 1 বাদে অন্য কিছু না আসে তাহলে সেটা হচ্ছে পরস্পর সহমৌলিক সংখ্যা হইতে পারে। ওকে, এখন হচ্ছে পূর্ণ সংখ্যা কি জিনিস? পূর্ণ সংখ্যা মানে হচ্ছে এই যে আমরা আলোচনা করলাম ম্যাথমেটিক্স এর মধ্যে নেগেটিভ, জিরো এবং পজিটিভ এই 3 টাইপের সংখ্যা আছে। তো এদের মধ্যে যেগুলা ভগ্নাংশ আকারে নাই, অর্থাৎ দশমিক আকারে বা ফ্র্যাকশনাল আকারে থাকে না, যেমন এরকম আকারে থাকবে না 1, 2, 2 সামথিং লাইক দ্যাট, এরকম আকারে যদি না থাকে, এরকম যদি থাকে -1, -2, 0, তারপর হচ্ছে 1, 2 এরকম আকারে যদি থাকে তাহলে এই জিনিসগুলোকে আমরা বলতে পারি হচ্ছে পূর্ণ সংখ্যা। ওকে, আর এই জিনিসগুলো হচ্ছে কি এটা আরেকটা টাইপের মধ্যে চলে যায়, সেটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা, সেখানে চলে যায় হচ্ছে। ওকে, এখন হচ্ছে আমাদের কি আসতেছে, আমাদের তৃতীয় নম্বর যে কনসেপ্ট আসতেছে সেটা হচ্ছে আমাদের ভগ্নাংশ সংখ্যা কি জিনিস। এখানে দেখেন একটা জিনিস লিখে রাখছি, সেটা হচ্ছে p/q আকারে প্রকাশ করা যায়। অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা আমরা তাদেরকেই বলবো যদি কোনো সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। ওকে, তো এখানে একটা কনসেপ্ট, মেইন কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে আমাদের মেইন যেটা জানার দরকার সেটা হচ্ছে এই কিউটা 1 হইতে পারবে না। ভগ্নাংশ হইতে গেলে কিউটা 1 হইতে পারবে না। দেখেন আমরা জানি যে নিচের 1 এর কোনো ধরনের মূল্য নাই, অর্থাৎ নিচে 1 লেখা যেই কথা, না লেখা ওই কথা। তো আমি যদি p কে একটা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে চাই, তখন যদি আমি p/1 লিখি, আলটিমেটলি এই p রয়ে গেছে। তো এটা তো আমার ভগ্নাংশ হইল না। তো ভগ্নাংশ হওয়ার জন্য আমাকে অবশ্যই এই কিউটা 1 হওয়া যাবে না। এই কিউটা কি হওয়া যাবে না, 1 হওয়া যাবে না। যদি 1 না হয় তাহলে এটা ভগ্নাংশ সংখ্যা আকারে আমি প্রকাশ করতে পারি। ওকে, নেক্সট আরেকটা জিনিস হচ্ছে আমার কি হইতে পারবে না, এটা আমার হচ্ছে 0 হইতে পারবে না। এখন 0 কেন হইতে পারবে না, বা 0 কেন হইতে পারবে না, এই জিনিসটা হচ্ছে আপনি এখানে এই এতটুকু জিনিস মনে রাখেন। আমি যদি যে কোনো সংখ্যাকে, দুনিয়ার যে কোনো সংখ্যাকে যদি আমি 0 দিয়ে ভাগ দিই তাহলে সেটা হচ্ছে ইনফিনিটিভে চলে যায়। তো ইনফিনিটিভ নিয়ে হচ্ছে আমার একটা ডেডিকেটেড ভিডিও চলে আসবে, কারণ ইনফিনিটিভ এবং 0 এই জিনিসগুলো হচ্ছে বিউটিফুল নাম্বার। এই জিনিসগুলোর মধ্যে অনেক রহস্য আছে, অনেক জাদুকরী জিনিস আছে। সো এই জিনিসগুলো নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করবো, যেটা হচ্ছে ম্যাথমেটিক্স এর মজা নামে আসবে। সো এই জিনিসগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো। বাট এখানে একটা জিনিস জেনে রাখেন যে আমি যদি দুনিয়ার যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ দিই তাহলে সেটা হচ্ছে ইনফিনিটি চলে আসে। সো ইনফিনিটি চলে আসা মানে হচ্ছে আমার তার কোনো সংখ্যা হইতেছে না এখানে। সো এটাকে হচ্ছে আমরা 0 হইতে পারবে না যদি যখন q
কিউ এর মান 0 না হবে এবং 1 না হবে, তখন হচ্ছে আমাদের এই সংখ্যাটাকে আমরা ভগ্নাংশ সংখ্যা হিসেবে গণনা করতে পারি। তো আশা করি হচ্ছে ভগ্নাংশ সংখ্যা সম্পর্কে আপনাদের একটা ধারণা হয়েছে। এখন হচ্ছে আমরা 4 নম্বরে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা মানে হচ্ছে রেশিওনাল নাম্বার। সো রেশিওনাল নাম্বার, এই জিনিসটা থেকে আমরা বুঝতে পারতেছি যে রেশিওনাল মানে কি, রেশিও আসবে, অর্থাৎ অনুপাত আসবে। রেশিও অর্থ কি, অনুপাত। তো অনুপাত আসবে। তো এখানে যে জিনিসটা হইতেছে সেখানে হচ্ছে পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে এমন সংখ্যা, পি বাই কিউ আকারে কি করতে হবে, প্রকাশ করতে হবে এমন সংখ্যা কি আমরা কি করতে পারি, মূলদ সংখ্যা বলতে পারি। তো এই যে 3 নম্বর টপিকটাতে আমরা যখন ভগ্নাংশ সংখ্যা নিয়ে আলোচনা করছিলাম তখন আমরা বলছিলাম যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাইতে হইব। ওকে, বাট এখানে যে জিনিসটা ভিন্ন সেটা হচ্ছে আমাকে পি বাই কিউ আকারে তো প্রকাশ করা যাইতে হইবই, এখানে কিউটা 0 হইতে পারবে না আগেরটার মতো, বাট এখানে কিউটা 1 হইতে পারবে। কি হইতে পারবে, 1 হইতে পারবে। কিউটা কি হইতে পারবে, 1 হইতে পারবে। ওকে, সো কিউটা যদি 1 হইতে পারে তাহলে কিভাবে ভাই মূলদ সংখ্যা হইতে পারে বা রেশিওনাল নাম্বার হইতে পারে। সো রেশিও মানে হচ্ছে অনুপাত। এই যে এখানে আপনি দেখতে পারতেছেন যে 3/1 লিখে রাখছি। এই যে এই দুইটা জিনিসের মধ্যে যে অনুপাতটা আসতেছে সেটা হচ্ছে আমার 3:1, 3:1 অর্থাৎ 3:1 আসতেছে। সো যেহেতু অনুপাত আসতেছে সেহেতু এই জিনিসটাকে আমরা কি বলতে পারি, একটা মূলদ সংখ্যা বা রেশিওনাল নাম্বার আমরা বলতে পারি। সেম এজ 5, 10/5, 11/12 এগুলাকে আমরা যদি এই যে 11/12 কে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে আমাদের যে অনুপাতটা আসতেছে সেটা হচ্ছে 5.5:1, 5.5:1। এই যে 5.5:1 আসতেছে এটা তো একটা অনুপাত। সো যেখানেই অনুপাত আসে সেখানেই হচ্ছে আমাদের মূলদ সংখ্যা হবে, সেখানেই মূলদ সংখ্যা হবে। এবার আসি হচ্ছে আমাদের 5 নম্বর টপিক, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। এই অমূলদ সংখ্যার মধ্যে অনেকের ঝামেলা শুরু হয়ে যায়, কারণ আমি যে এই জিনিসটা নিয়ে আলোচনা করতেছি এটা হচ্ছে আমাদের 19 এর সিলেবাস নিয়ে আমি আলোচনা করতেছি। আমাদের রিয়েল নাম্বারের বাইরেও কিন্তু অনেক নাম্বার আছে, সেটা হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বার। সো আমি এই ভিডিওতে কমপ্লেক্স নাম্বার নিয়ে আলোচনা করব না, কারণ কমপ্লেক্স নাম্বার হচ্ছে একটু হায়ার লেভেলের আলোচনা। সো আমরা যখন হায়ার লেভেলের আলোচনা করব তখন হচ্ছে আমরা কমপ্লেক্স নাম্বার নিয়ে আলোচনা করব। ওকে, আপাতত আমরা হচ্ছে রিয়েল নাম্বার নিয়ে আলোচনা করতে থাকি। তো রিয়েল নাম্বারের মধ্যে যে মূলদ সংখ্যাটা আসতেছিল, অমূলদ সংখ্যাটা আসতেছিল, এই অমূলদ সংখ্যার যে প্রমাণটা আছে এই প্রমাণটা নিয়ে হচ্ছে অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থেকে যায়। এই প্রমাণটার মধ্যে অনেকের কনফিউশন থেকে যায়, কারণ প্রমাণটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ক্লাস 19 এর জন্য, এটা পরীক্ষায় আসতে পারে। ওকে, সো এই অমূলদ সংখ্যার প্রমাণ নিয়ে আমরা আলোচনা করবো এই যে একটু পরে আমাদের ভিডিওতে। ওকে, এখন দেখি হচ্ছে অমূলদ সংখ্যা কি জিনিস বা এটা কনসেপ্টটা কি। অমূলদ সংখ্যার কনসেপ্ট দেখেন, এখানে আমি লিখে রাখছি পি বাই কিউ আকারে লিখে তারপর হচ্ছে ক্রস দিয়ে রাখছি। ইট মিনস পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না এদেরকে। এর মানে কি, √2। আপনি দেখেন √2 কে আপনি কি এই মূলদ সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যার মতো আপনি কি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবেন, বা x/y এই টাইপের আকারে কি প্রকাশ করতে পারবেন, পারবেন না। √3 তাও পারবেন না, √5 তাও পারবেন না। পাই, এই যে পাই লিখে রাখছি, পাই এর মান হচ্ছে 3.1416 লাইক দ্যাট, এরকম যাইতেই থাকে। তো এরকম অনেক 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 গড় পর্যন্ত মুখস্থ করে, তো আমি অনেকগুলো পারি না, আমি জাস্ট করে পারি। সো এই যে এই জিনিসটা পাই, এই পাই √3, √2, √5 এই টাইপের, √7 এই টাইপের যে সংখ্যাগুলো আছে, হ্যাঁ এই টাইপের যে সংখ্যাগুলো আছে এগুলাকে কি বলা হয়, আমাদের হচ্ছে অমূলদ সংখ্যা বলা হয়। কেন, কারণ হচ্ছে এই জিনিসগুলাকে আপনি যদি একটা ক্যালকুলেটরে ভাগ দিয়ে, ক্যালকুলেটরে উঠিয়ে আপনি যদি ইকুয়াল চিহ্ন দিয়ে দেখেন তাহলে হচ্ছে আপনি যে জিনিসটা পাবেন সেখানে আনলিমিটেড সংখ্যা পাবেন দশমিকের পরে। এই যে এখানে দশমিকের পরে একটা সংখ্যা আসবে, সাপোজ দশমিকের পরে আনলিমিটেড সংখ্যা পাবেন। এখন আপনার ক্যালকুলেটর তো আনলিমিটেড দেখাইতে পারবে না, সেখানে হচ্ছে আপনার 12 ডিজিট পর্যন্ত দেখাইতে পারে। সো সে 12 ডিজিট পর্যন্ত দেখাবে, বাট 12 ডিজিটের বাইরে যে সংখ্যাগুলো আছে সেগুলো তো আর আপনাকে এখানে দেখাইতেছে না। তো সেইগুলো দেখার জন্য হচ্ছে আপনি বিভিন্ন ধরনের অনলাইনে ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে হচ্ছে আপনি এই জিনিসগুলো উঠায়া হচ্ছে আপনি টেস্ট করতে পারেন যে এখানে কতগুলো সংখ্যা আসতেছে। সো এখানে যে আনলিমিটেড সংখ্যা আসতেছে এই কারণে এগুলাকে অমূলদ সংখ্যা বলা হয়। এবং অমূলদ সংখ্যা কিন্তু আমার কি হইতেছে না, অমূলদ সংখ্যাকে মূল কনসেপ্টটা, অমূলদ সংখ্যার যে মেইন কনসেপ্ট সেটা হচ্ছে গিয়ে আমাদের অমূলদ সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। সো এটাকে আমরা প্রমাণ করব একটু পরে। ওকে, সো এটার জন্য অন্তত আপনারা ভিডিওটি দেখবেন। ওকে, এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের 6 নাম্বার টপিক, সেটা হচ্ছে কি দশমিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। তো দশমিক ভগ্নাংশ কি জিনিস, দশমিক ভগ্নাংশ এমন একটা জিনিস যে ভগ্নাংশ সংখ্যাগুলোকে যদি আমরা দশমিক আকারে প্রকাশ করি তাহলে সেটাই হচ্ছে দশমিক ভগ্নাংশ। সরি, এখানে ভুল একটা জিনিস লিখে ফেলছি, এখানে হবে এইরকম 1.5 এবং হবে 1.3333 সামথিং লাইক দ্যাট। ওকে, সো এই যে দশমিক ভগ্নাংশ মানে কি, কোনো একটা ভগ্নাংশ সংখ্যাকে হচ্ছে দশমিক রূপে প্রকাশ করাকে বলা হয় দশমিক ভগ্নাংশ সংখ্যা। ওকে, সো এই যে এখানে দশমিক ভগ্নাংশ সংখ্যার মধ্যে কি কি আসতে পারে, মূলদ সংখ্যা আসতে পারে, অমূলদ সংখ্যা আসতে পারে। কারণ আমরা দেখছি দশমিক কোথায় কোথায় আসে, অমূলদ সংখ্যার মধ্যে আসে, মূলদ সংখ্যার মধ্যে আসে এবং ভগ্নাংশ সংখ্যার মধ্যে আসে। সো এই জিনিসগুলা কিসের মধ্যে আসতে পারে, দশমিক ভগ্নাংশ সংখ্যার মধ্যে আসতে পারে। ওকে, সো
এই যে এইখানে সসীম এবং অসীম লেখার মানে কি, দশমিক ভগ্নাংশ দুইটা পার্টে বিভক্ত, একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ আর একটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। তো সসীম দশমিক ভগ্নাংশটাকে আমরা হচ্ছে মানে দশমিকের পরে সংখ্যার কি আছে, লিমিটেশন আছে। ইট মিনস এখানে দেখেন আমি 1.5 এর পরে আর কিছু লিখতেছে না, এটার মানে কি 3/2 এর মানে হচ্ছে 1.5। সো এখানে যে লিমিটেশনটা আছে, দশমিকের পরে 5 এর পরে আর কোনো সংখ্যা নাই, ইট মিনস এখানে লিমিটেশন আছে। সো একে কি বলবো আমরা, সসীম সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। এবং অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা দেখেন এখানে ভগ্নাংশ সংখ্যা, এবং অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা দেখেন এখানে কি লিখছি আমি 1.333 লাইক দ্যাট, এরকম যাইতে আছে। সো এটার মানে কি, এটার মানে হচ্ছে আপনি যদি 1 কে হ্যাঁ 1 কে যদি আপনি সরি হ্যাঁ 1 কে যদি আপনি কোনো একটা সংখ্যা দ্বারা লাইক 3 দ্বারা যদি ভাগ দেন, তাহলে এরকম অসীম ধরনের এক সংখ্যা আসবে। তো এইরকম সংখ্যাগুলোকে হচ্ছে আমরা কি বলতে পারি, অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। দেখেন এখানে কোনো লিমিটেশন নাই, আনলিমিটেড যাইতে আছে। অনলাইনে টুলস এর কথা বলছিলাম না, সেখানে যদি আপনি এরকম সংখ্যাটা উঠে দেন, তাও দেখবেন যে আনলিমিটেড আসতেই আছে, শেষ নেই কোনো। সো এই যে শেষ নাই মানে অসীম, এই জন্য একে হচ্ছে এই দশমিক ভগ্নাংশ সংখ্যাগুলোকে আমরা কি বলতে পারি, অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। এখন আসি হচ্ছে আমাদের অন্য টাইপের কিছু সংখ্যা, সেখানে হচ্ছে ধনাত্মক, ঋণাত্মক এবং অঋণাত্মক সংখ্যাগুলা কি কি। তো ধনাত্মক সংখ্যাগুলা কি কি আমরা তো জানি, ধনাত্মক সংখ্যা কি কি, যারা হচ্ছে পজিটিভ সংখ্যা, পজিটিভ নাম্বার তারাই তো ধনাত্মক সংখ্যা, মানে ধনাত্মক সংখ্যার ইংলিশ হচ্ছে পজিটিভ নাম্বার। সো এখানে আমরা যে ডিভাইড করছিলাম ম্যাথমেটিক্স এর যে নাম্বারগুলোকে, একটা হচ্ছে নেগেটিভ পার্ট, একটা হচ্ছে পজিটিভ পার্ট, আর একটা হচ্ছে জিরো। এই যে পজিটিভ পার্টে যে জিনিসগুলো আসতেছে, সেটা হচ্ছে 1 2 2.5 এরকম আসতেছে। তো এই যে এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে আমাদের ধনাত্মক সংখ্যা। এখন হচ্ছে ঋণাত্মক সংখ্যা কি, সেম এজ ঋণাত্মক সংখ্যা মানে ঋণাত্মক সাইডে যে সংখ্যাগুলো আসতেছে -1 -2 -2 পয়েন্ট সামথিং এরকম আসতেছে। তো এইরকম জিনিসগুলা সেগুলাকে বলা হয় হচ্ছে আমাদের অঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা। এখন হচ্ছে আমাদের 9 নম্বর যে টপিকটা, সেটা হচ্ছে অঋণাত্মক সংখ্যা কি জিনিস। অঋণাত্মক সংখ্যা জানার সময় আমাকে জানতে হবে যে অঋণাত্মকের মানেটা কি। অঋণাত্মকের মানে হচ্ছে আমাদের নেগেটিভ সাইন থাকা যাবে না। অঋণাত্মক মানে কি, আমাদের নেগেটিভ সাইন থাকা যাবে না। এখন দেখেন এই যে ম্যাথমেটিক্সের নাম্বারগুলোর 3টা পার্ট ছিল, এখানে একটা ছিল নেগেটিভ চিহ্ন সহ, আর দুইটা ছিল, একটা হচ্ছে পজিটিভ, নেগেটিভ নাই, তো পজিটিভের মধ্যে তো নেগেটিভ নাই, আর জিরোর মধ্যেও কি নাই, নেগেটিভ নাই। ইট মিনস এই জিরো সহ এই পাশে সকল সংখ্যাগুলোকে যতই যাবে, এগুলোকে বলা হবে অঋণাত্মক সংখ্যা। এগুলোকে কি বলা হবে, অঋণাত্মক সংখ্যা। ইট মিনস 0, 1, 2, 3 পয়েন্ট সামথিং লাইক দ্যাট, এরকম যে জিনিসগুলো আসবে, এই জিনিসগুলোকে বলবো হচ্ছে আমরা অঋণাত্মক সংখ্যা। ওকে, আশা করি এই টপিকগুলো আপনারা বুঝতে পারছেন। এখন আমরা আলোচনা করবো হচ্ছে অম্লত সংখ্যা, এবং এই অসীম সংখ্যার মধ্যে কিছু আছে, অসীম দশমিক ভগ্নাংশের মধ্যে কিছু আছে, যেমন পৌনঃপুনিক, আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা। এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো। ওকে, তাহলে এখন হচ্ছে আমরা আমাদের যেই অমূলত সংখ্যার প্রমাণটা বলেছিলাম সেটা করব। অমূলত সংখ্যা প্রমাণ করার জন্য দেখেন আমরা এখানে কিছু অমূলত সংখ্যা লিখে রাখছি। এক হচ্ছে √2, দ্বিতীয় হচ্ছে √3, √5। এই তিনটি সংখ্যা লিখে রাখছি। তিনটি হচ্ছে আমাদের অমূলত সংখ্যা, আমরা জানি। তো এই তিনটি যে অমূলত সংখ্যা, এটা প্রমাণ করব আমরা। তো আমি হচ্ছে এই √2টাকে অমূলত সংখ্যা প্রমাণ করে দেখাবো। আপনারা হচ্ছে জাস্ট √3, √5 এই দুইটা জিনিসকে অমূলত সংখ্যা হিসেবে প্রমাণ করবেন। তো অমূলত সংখ্যা প্রমাণ করার আগে আমরা একটু জেনে নেই যে সহমৌলিক সংখ্যাগুলো কি ছিল, কারণ আমাদের এখানে সহমৌলিক সংখ্যার কনসেপ্ট একটু লাগবে। তো সহমৌলিক সংখ্যার কনসেপ্টটা ছিল এরকম যে তারা হচ্ছে এমন একটা দুইটা এমন একটা সংখ্যা নিতে হবে, দুটি, যেখানে আমাদের গসাগু কি হবে, 1 হবে, অন্য কোনো সংখ্যা আসবে না। গসাগু হিসেবে যেমন এই যে 6 ছিল এবং 7 ছিল, আবার হচ্ছে 6 ছিল, আবার 35 ছিল। এই যে এদের মধ্যে গসাগু করলে আমরা কি পাইতাম, 1 পাইতাম। এদের মধ্যে গসাগু করলে আমরা 1 পাইতাম। তো এই যে এরা পরস্পর কি সহমৌলিক, এরা পরস্পর সহমৌলিক। তো এই টাইপের হইতে হবে, এই টাইপের জিনিস আমাদের কনসেপ্ট লাগবে এখন। তো এখন যে জিনিসটা করতে হবে, আরেকটা জিনিস হচ্ছে অমূলত সংখ্যার মেইন কনসেপ্টটা ছিল কি, আমাদের p/q আকারে প্রকাশ করা যায় না। অমূলত সংখ্যাকে কি করা যায় না, p/q আকারে প্রকাশ করা যায় না। তো কিছুক্ষণের জন্য যেহেতু আমরা প্রমাণ করতেছি যে এটা অমূলত সংখ্যা, √2 অমূলত সংখ্যা, √3 অমূলত সংখ্যা, বা √5 কি সংখ্যা, অমূলত সংখ্যা, যেহেতু আমরা প্রমাণ করবো এখন। তো প্রমাণের আগে আমরা তো জানি না যে এরা যে অমূলত সংখ্যা, ধরে নেন আমরা জানি না এটা যে অমূলত সংখ্যা। সো এটা কিন্তু অমূলদ হইতে পারে, কি হইতে পারে, আবার মূলদ হইতে পারে। √2টা কি হইতে পারে, একটা অমূলদ হইতে পারে, মূলদ হইতে পারে। তো জাস্ট প্রমাণের স্বার্থে বা এই যে কিছুক্ষণের জন্য আমরা ধরে নিলাম যে √2টা কি আমাদের মূলদ সংখ্যা, √2টা কি আমাদের মূলদ সংখ্যা। সো √2 যেহেতু মূলদ সংখ্যা, তো আমরা তো জানি মূলদ সংখ্যাকে কি করা যায়, p/q আকারে কি করা যায়, প্রকাশ করা যায়। সো দ্যাটস ওয়াই আমরা কি করলাম, √2টাকে p/q আকারে এখন প্রকাশ করলাম। যদি p/q আকারে এই যে এই সমীকরণটা, কোন একটা জিনিস যদি আমরা প্রমাণ করতে যাই, যদি সমীকরণটা সত্য হয়, তাহলে হচ্ছে উভয় পাশে সমান হবে। কি হবে, উভয় পাশে সমান
সমান হবে। যদি সত্য না হয়, সমীকরণটা যদি মিথ্যা হয়, তাহলে হচ্ছে উভয় পাশে সমান হবে না। যদি উভয় পাশে সমান না হয় তাহলে সমীকরণ মিথ্যা। আর আমাদের এই সমীকরণ যদি মিথ্যা হয় তাহলে আমাদের কি হবে, এই √2টা কি হবে, অমূলদ হবে। কারণ যদি এই সমীকরণ সত্য হয়, আমরা তো ধরেই নিছি যে এটা মূলদ সংখ্যা, যদি এই সমীকরণ সত্য হয় তাহলে √2 কি হবে, মূলদ সংখ্যা হবে। কারণ কি, কারণ মূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। এখন এই যে মূলদ সংখ্যাকে যে p/q আকারে প্রকাশ করা যায়, এখানে আমরা আরেকটা জিনিস কনসিডার করব, সেটা হচ্ছে কি, p এবং q টা হচ্ছে পরস্পর সহমৌলিক। p এবং q কি পরস্পর সহমৌলিক। ওকে, p এবং q কে পরস্পর আমরা কি করে নিব, সহমৌলিক করে নিব। সহমৌলিক, এরা পরস্পর কি সহমৌলিক, সহমৌলিক, এরা পরস্পর সহমৌলিক হিসেবে আমি কনসিডার করে নিলাম। ওকে, তো p এবং q কে সহমৌলিক হিসেবে কনসিডার করলাম। তো এখন এই সমীকরণটাকে যদি আমরা সমাধান করি তাহলে কি পাই, এই সমীকরণটাকে সমাধান করার জন্য আমরা হচ্ছে জাস্ট √টাকে সরাই দেবো। √টাকে সরানোর জন্য সেই ছোটবেলার কনসেপ্ট, সেটা কি ছিল, আমরা বর্গ করে দেব। বর্গ করার জন্য আমরা এখানে বর্গ করলে কি পাবো, 2 পাবো, এবং এখানে বর্গ করলে আমরা কি পাবো, p² পাবো, এবং নিচে কি পাবো, q² পাবো। ওকে, তো এখন হচ্ছে আমরা এই জিনিসটাকে একটা কাজ করবো, সেটা হচ্ছে এই যে q দ্বারা গুণ করব। q দ্বারা কি করব, দুই পাশে কি দ্বারা, লেফট সাইড এবং রাইট সাইডে দুই পাশে আমরা হচ্ছে q দ্বারা গুণ করব। কেন গুণ করব, জাস্ট প্রমাণের স্বার্থে যে আমরা এটাকে অমূলদ সংখ্যা হিসেবে বা মূলদ সংখ্যা হিসেবে প্রমাণ করতে পারতেছি কিনা। যদি প্রমাণ করতে পারি তাহলে তো হচ্ছে, যদি সমীকরণ সত্য হয় তাহলে তো মূলদ সংখ্যা, যদি সত্য না হয় তাহলে এটা কি অমূলদ সংখ্যা। তো আমি কি করলাম, জাস্ট কিউ দ্বারা কি করলাম, গুণ দিলাম। কিউ দ্বারা গুণ দিলে এখানে তো আমার p² থাকবে, আর আমি যদি কিউ দ্বারা গুণ দিই তাহলে এখানে কিউ ছিল কয়টা, 2টা। তো একটা কিউ কাটা যাবে, তো একটা কিউ কাটা গেলে আরেকটা কিউ থাকতেছে এখানে, তাই না। তো এখন এই সমীকরণটার দিকে যদি আপনি একটু তাকান তাহলে যে জিনিসটা দেখতে পাবেন, এই যে এই 2q, এই 2qটা অলওয়েজ কি একটা পূর্ণ সংখ্যা। 2qটা কি অলওয়েজ একটা পূর্ণ সংখ্যা। কিভাবে, কারণ এই যে কিউটাকে আমরা কি ধরছিলাম, সহমৌলিক। কিউটা কি পি এর সহমৌলিক ছিল, তাই না। কিউটা যেহেতু পি এর সহমৌলিক ছিল, তো আমরা যে জিনিসটা করতে পারি এখানে, কি কিউ যদি আমরা ধরি এরকম 1 2, 1 তো আমরা ধরতে পারবো না, কারণ এখানে 1 যদি ধরি, যাক 1ও হ্যাঁ 1 আমরা ধরতে পারবো না, কারণ কি 1 ধরলে যে কিউ এই জিনিসটা হচ্ছে আমাদের আর ভগ্নাংশ আকারে থাকতেছে না, কারণ এখানে শুধুমাত্র p² হয়ে যাবে। সো 1 বাদ দিলাম আমরা, 1 বাদ দিয়ে, আর 0 তো আমরা ধরতেই পারবো না, কারণ আমরা জানি যে 0 একটা ম্যাজিক্যাল নাম্বার। সো এখানে 0 ধরা যাবে না, কারণ ইনফিনিটি হয়ে যাবে পুরো জিনিসটা। সো 0 ধরা যাবে না। তো 1 এবং 0 বাদে আমরা যদি অন্য কিছু ধরি তাহলে হচ্ছে 2 ধরতে পারি, 3 ধরতে পারি, 4 ধরতে পারি, 5 ধরতে পারি, এরকম আমরা ধরতে পারি। সো আমি যদি 2 এর সাথে 2 গুণ দেই, 4 আসতেছে, 2 এর সাথে 3 গুণ দেই, 6 আসতেছে। সো এখানে গুণ দিলে আসতেছে 4, এখানে গুণ দিলে আসতেছে 6, এখানে আসতেছে 8, এখানে আসতেছে 10। আলটিমেটলি এটা হচ্ছে আমাদের 4 5 এর, সরি 2 3 এর পড়াশোনা। সো এই যে এই জিনিসগুলো আসতেছে, এই জিনিসগুলো কি আমাদের পূর্ণ সংখ্যা। সো আলটিমেটলি আমরা বলতে পারি যে 2q অলওয়েজ পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তো আমরা লেফট সাইড পেলাম কি, অলওয়েজ পূর্ণ সংখ্যা। এটা কি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, ফাইন। আমরা পেলাম কি, পূর্ণ সংখ্যা। এখন আমাদের রাইট সাইডও কিন্তু পূর্ণ সংখ্যা হইতে হবে। যদি আমাদের লেফট সাইডে, যেহেতু আমাদের লেফট সাইডে পূর্ণ সংখ্যা, সো রাইট সাইডও যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে আমাদের এই সমীকরণটা সত্য হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অর্থাৎ 99% সম্ভাবনা আছে যে এই সমীকরণ সত্য হবে। যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে 0% সম্ভাবনা যে এরা সত্য হবে, এই সমীকরণটা কি হবে, সত্য হবে। কারণ রাইট সাইডে পূর্ণ, লেফট সাইডে পূর্ণ সংখ্যা, রাইট সাইডে যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে তো এটা সত্য হওয়ার কোনো মানেই নাই। ওকে, তো এখন দেখি, যেহেতু এরা পরস্পর কি ছিল, সহমৌলিক ছিল। এরা পরস্পর কি ছিল, সহমৌলিক ছিল। তো পরস্পর সহমৌলিক যদি আমরা ধরি, আমরা দেখছিলাম একটা উদাহরণ দেখছিলাম সহমৌলিক কি 6 7। তো 6 7 যদি আমরা নেই এই সহমৌলিক, তো পি কে যদি আমরা কি ধরি, 6 ধরি, পি সমান সমান কি 6 এবং কিউ সমান সমান কি 7 যদি নেই, আমি কিউ সমান সমান 7 নিলাম। হ্যাঁ, কিউ সমান সমান যদি 7 নেই তাহলে আলটিমেটলি এখানে মানটা কি আসতেছে, এখানে মানটা আসতেছে, যদি p6 নেই তাহলে হচ্ছে 36 আসে, অর্থাৎ 36 আসে, এবং নিচে আসে কি 7। এখন এই 7 দ্বারা যদি আপনি 36 কে ভাগ দেন তাহলে এখানে একটা ফ্র্যাকশন চলে আসে, ফ্র্যাকশনাল নাম্বার। এখানে কোনোদিনও আপনি পূর্ণ সংখ্যা পাবেন না, ভাগ দিয়ে দেখেন। ঠিক আছে, অন্য কোনো সংখ্যা নিয়েও ভাগ দিয়ে দেখেন, আপনি এরকম অন্য কোনো সহমৌলিক সংখ্যা নিয়েও আপনি ভাগ দিয়ে দেখেন, কোনোদিনও এটা পূর্ণ সংখ্যা আসবে না। এখানে অলওয়েজ দশমিক ভগ্নাংশ আসবে, দশমিক সংখ্যা আসবে। কি আসবে, দশমিক সংখ্যা আসবে, অর্থাৎ ফ্র্যাকশনাল নাম্বার আসবে। সো এখানে যেহেতু দশমিক সংখ্যা আসতেছে, এখানে পূর্ণ সংখ্যা আসতেছে, এখানে একটা ভগ্নাংশ সংখ্যা আসতেছে, এখানে পূর্ণ সংখ্যা আসতেছে, ইট মিনস এই দুইটা জিনিস আমাদের সমান হওয়ার কোনো মানেই নাই, কোনো চান্সই নাই। অর্থাৎ একবারে 100% সম্ভাবনা যে এরা সমান হবে না। সো যদি সমান না হয়, এরা যদি সমান না হয়, এর রাইট সাইড যদি সমান না হয়, লেফট সাইডের সাথে রাইট সাইড যদি সমান না হয়, তাহলে আমাদের কি এই সমীকরণটা কি ভুল। কারণ কি আমরা বলছি, যদি এরা যদি সত্য হয় তাহলে লেফট সাইড এন্ড রাইট সাইড সমান হবে। যদি মিথ্যা হয় তাহলে লেফট সাইড এন্ড রাইট সাইড কোনোদিনও সমান হবে না। যেহেতু লেফট সাইড এবং রাইট সাইড সমান না, ইট মিনস এই সমীকরণটা কি ভুল। আর এই সমীকরণ যদি ভুল হয়, আমাদের এই সমীকরণ ভুল হলে আমরা বলছিলাম কি এটা অমূলদ হবে। কারণ কি, আমরা এটাকে মূলদ ধরে নিছিলাম, মূলদ ধরে এই সমীকরণ তৈরি করছিলাম। যদি এই সমীকরণই ভুল হয় তাহলে নিশ্চয়ই এটা অমূলদ। ওকে, তো আশা করি হচ্ছে মূলদ এবং অমূলদ জিনিসটা বুঝতে পারছেন, এবং এই জিনিসগুলোকে, এই প্রমাণটা আপনারা বুঝতে পারছেন। আমি জানি বইয়ের মধ্যে অনেক বড় করে
লেখা আছে, জাস্ট সেম জিনিসটাই হচ্ছে আমি লিখছি, এবার একটু ছোট করে বোঝানোর ট্রাই করছি। সো আপনি হচ্ছে যে কাজটা করবেন, এই 3 এবং এই 5 কে প্রমাণ করার ট্রাই √3 এবং √5 যে একটা অমূলদ সংখ্যা, এই জিনিসটা প্রমাণ করার ট্রাই করবেন বাসায়। সো আশা করি বুঝতে পারছেন অমূলদ সংখ্যা জিনিসগুলো কি জিনিস। ওকে, এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। আমি বলছিলাম যে দশমিক ভগ্নাংশ নিয়ে একটু পরে আলোচনা করবো, সেই সময়টা চলে আসছে আমাদের। তো দশমিক ভগ্নাংশ গুলো কি ছিল, একটা ছিল অসীম আর একটা ছিল সসীম দশমিক ভগ্নাংশ। তো এখানে আমরা সসীম দশমিক ভগ্নাংশটি নিয়ে আলোচনা করতেছি না, কারণ আমরা জানি সসীম দশমিক ভগ্নাংশ মানে কি 1.5 এরকম টাইপ, 1.6, তারপর হচ্ছে 1.2 এরকম টাইপ আর কি, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের সসীম, মানে দশমিকের পরে সংখ্যাটা একটা সীমা আছে বা লিমিটেশন আছে। সো দ্যাটস ওয়াই এইটাকে আমরা বলতে পারি হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ নিয়ে আমাদের কোনো আলোচনা নাই, আমাদের আলোচনা হচ্ছে আমাদের অসীম দশমিক ভগ্নাংশ। তো অসীম দশমিক ভগ্নাংশটা কি ছিল, 1.33 এরকম টাইপ আর কি, 1.33 এরকম যাইতেছে 1.15 এরকম যাইতেছে, ঠিক আছে, এরকম টাইপ আর কি। ওকে, তো এই যে এই জিনিসগুলা, এই টাইপের জিনিসগুলাকে বলা হয় আমাদের অসীম দশমিক ভগ্নাংশ। তো অসীম দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের একটা জিনিস চলে আসে, একটা কনসেপ্ট, সেটা হচ্ছে আমাদের আবৃত দশমিক ভগ্নাংশ, আবৃত দশমিক ভগ্নাংশ এই ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আবৃত দশমিক ভগ্নাংশ জিনিসটা কি, আবৃত দশমিক ভগ্নাংশ জিনিসটা হচ্ছে আমরা পৌনঃপুনিক নামে একটা জিনিস চিনি, যেটাকে এরকম ভাবে লেখা হয় 1.3 যদি লিখি, উপরে যদি একটা ডট চিহ্ন দিয়ে দিই, তাহলে এটাকে বলা হয় পৌনঃপুনিক চিহ্ন। এটাকে কি বলা হয়, পৌনঃপুনিক চিহ্ন। সো এই পৌনঃপুনিক চিহ্নটাকে, এই পুরো জিনিসটাকে বলা হয় আবৃত দশমিক ভগ্নাংশ, আবৃত দশমিক ভগ্নাংশ, এটাকে আবৃত দশমিক চিহ্ন বলা হয়। ওকে, তো এখন এটার মানে কি, এটার মানে হচ্ছে এই যে অসীম দশমিক ভগ্নাংশ গুলো আছে না, অসীম দশমিক ভগ্নাংশের মধ্যে যদি পরপর কোনো ধরনের একটা মিল পাওয়া যায়, তাদের সিরিয়ালে দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে তাদের সিরিয়ালে যদি কোনো মিল পাওয়া যায়, দেখেন এখানে একটা রিলেশন আছে। কি রিলেশন, এটাও 3, এটাও 3, এটাও এরকম বারবার বারবার 3 আসতেছে, বারবার কি আসতেছে, 3 আসতেছে। ইট মিনস বারবার 3 যেহেতু আসবে, এটাকে আমরা আবৃত দশমিকে প্রকাশ করতে পারি কিভাবে, এটাকে 1.3 উপরে আবৃত দশমিক বা পৌনঃপুনিক চিহ্ন দিয়ে দিলাম। ওকে, তো এই যে এই জিনিসটাকে আমরা এখান থেকে এখানে কনভার্ট করলাম, এই জিনিসটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। সো এটাকে কিভাবে কনভার্ট করব, 1.5 এই সিস্টেমটাকে। তো 1515 এই জিনিস, এই সিস্টেমটাকে যেভাবে আমরা প্রকাশ করতে পারি, দেখেন এখানে যে রিলেশনটা আছে, দুইটা পরপর রিলেশন, কত পরপর, দুইটা পরপর রিলেশন, 151515। তো এরকম ভাবে 151515 করে চলে যাবে। সো এই জিনিসটাকে আমরা যেভাবে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে 4.1 এর উপর একটা আবৃত দশমিক আর এটা হচ্ছে 5 এর উপর আরেকটা কি আবৃত দশমিক। ওকে, এই জিনিস দুইটা পৌনঃপুনিক চিহ্ন দিয়ে হচ্ছে আমরা এটাকে 1515 হিসেবে প্রকাশ করতে পারি। ইট মিনস এটা যেই কথা, এটাও এই কথা। ওকে, এখন যদি আসি আমরা 7.125 এরকম যদি আসে, তো 125 যদি আসে, এরকম বারবার এরকমই চলে আসবে। তো 125 এখানে যদি আপনি একটা রিলেশন খোঁজার ট্রাই করেন, তাহলে দেখবেন যে 3 ঘর পর পর 125 আসতেছে। কত ঘর পর পর, 3 ঘর পর পর 125 আসতেছে। তো বারবার নিশ্চয়ই বারবারও 125 আসবে। তো এটাকেও কিন্তু আমরা একটা আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তো এটাকে যদি আমরা আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে কিভাবে প্রকাশ করতে পারি, 7.1 আবৃত দশমিক, 2 আবৃত দশমিক, 5 আবৃত দশমিক, না এরকমই তো আমরা প্রকাশ করতে পারি না, এটা ভুল সিস্টেম। এটাকে এইভাবে প্রকাশ করা যাবে না। এটাকে কিভাবে প্রকাশ করবো, এই 2 এর উপর আমরা দিতে পারবো না আবৃত দশমিক। ওকে, এখানে কার উপর দিব, 1 এর উপর দিব, 2 এর উপর দিব না, 5 এর উপর দিব। ইট মিনস এই তিনটা বারবার রিপিট হবে, এই তিনটা কি হবে, বারবার রিপিট হবে। আর বারবার রিপিট হওয়া মানে সেটা কি আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায়। আর এটাই কি আমাদের আবৃত দশমিক ভগ্নাংশ, 3 সংখ্যা হলো। তো এরকম যদি 4 সংখ্যা হলো, মাঝখানে যদি আরো দুইটা চলে আসে, সাপোজ এরকম 8.2545, আবার সরি 2541, আবার আসলো কি 2541, এরকম বারবার যদি বারবার আসতে থাকে, তাহলে কি হবে, তাহলে এটাকে আমরা প্রকাশ করার জন্য আমরা এরকম করব, 8.2 এর উপর আবৃত দশমিক দিব, এবং এই যে 1 আছে না, 54 লিখবো, লিখে 1 এর উপর আবৃত দশমিক দিব। ওকে, তো এই যে 2, এটার মানে হচ্ছে 2541 বারবার কি হবে, রিপিট হবে, বারবার রিপিট হবে, এরকম আনলিমিটেড যেতে থাকবে। ওকে, তো আশা করি হচ্ছে আমরা আবৃত দশমিক জিনিসটাকে বুঝতে পারছি। এখন হচ্ছে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আবৃত দশমিককে আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় কিভাবে, আবার সাধারণ ভগ্নাংশকে কিভাবে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায়, সেই জিনিসগুলো নিয়ে। ওকে, একটা সাধারণ ভগ্নাংশকে আবৃত ভগ্নাংশে প্রকাশ করার ট্রাই করব, আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করার ট্রাই করব, সেটা কিভাবে, সাপোজ এখানে হচ্ছে আমি কি নিলাম, এখানে হচ্ছে আমি 23/6 নেই। 23/6 হচ্ছে একটা আমাদের সাধারণ ভগ্নাংশ। আমরা জানি এই সাধারণ ভগ্নাংশটাকে যদি আমরা আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, জাস্ট কিছুই করতে হবে না, জাস্ট হচ্ছে আমি এই 6 দিয়ে হচ্ছে 23 কে ভাগ দিয়ে দেব। ভাগ তো অলরেডি আছে, তো এই ভাগ করতে থাকবো, কি করতে থাকবো, ভাগ করতে থাকবো। তো ভাগ করলে কি আসে আমরা জানি,
আমরা এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা যদি 3 6 18 লিখি, 3 6 কি লেখা যায়, 18 লেখা যায়, জাস্ট 3 4 এর ভাগ সিস্টেম, তো এটা তো সবাই জানেন। তো এই যে 3 6 18 লিখলাম, এখানে দেখেন 23 কিন্তু পড়তেছে না, তো আমরা এখানে বিয়োগ করে ফেলি যে কি আসতেছে, এখানে আসবে আলটিমেটলি 5, হ্যাঁ 5ই থাকবে, শুধুমাত্র কি থাকবে 5 থাকবে। ওকে, শুধুমাত্র কি থাকবে 5 থাকবে। তো এখন 6 দিয়ে তো আর 5 কে ভাগ দেওয়া যায় না, তো 6 দিয়ে 5 কে যেহেতু ভাগ দেওয়া যায় না, তো আমরা কি করতে পারি, আমরা তো 3 4 এ যে জিনিসটা শিখে আসছে, এখানে একটা দশমিক দিয়ে এখানে একটা শূন্য দিতে হবে। আশা করি এই জিনিসগুলো বোঝানো লাগবে না, আপনি অলরেডি একটা বড় ক্লাসে পড়াশোনা করেন, ভাগ জানেন। অনেকে হচ্ছে ভাগ জানে না, তো তারা হচ্ছে ভাগ শিখে আসবেন কষ্ট করে। ওকে, তো এখন হচ্ছে আমরা তো সবাই, আমি মনে করে নিলাম যে সবাই আমরা ভাগ জানি। ওকে, তো এখন হচ্ছে 6 দিয়ে তো 50 কে ভাগ দেওয়া যায়। ওকে, তো 6 দিয়ে যদি আমরা 50 কে ভাগ দিই তাহলে কি আসে, আমরা যদি 6 দিয়ে 9, 6 কে 9 দিয়ে যদি গুণ দিই তাহলে হচ্ছে 6 নং 54 আসে, তাহলে সেটা হবে না এখানে, কারণ 50। তো আমরা আলটিমেটলি 8 দিয়ে দিতে পারি, 6টা কত 48। এখানে কত থাকে 2, এখানে কত থাকে 2, এই তো 2ই থাকে, আর তো কিছু থাকতেছে না। তো অলরেডি দশমিক দিয়ে দিয়েছি, তো 6 কে তো আর 2, 6 দিয়ে তো 2 কে ভাগ দেওয়া যায় না, তাহলে কি করতে পারি আমরা, এখানে আরেকটা শূন্য দিতে পারি, আরেকটা শূন্য দিয়ে দিলাম। ওকে ফাইন, তো আরেকটা শূন্য যেহেতু দিয়েছি, এখন 20 কে আমরা 6 দিয়ে ভাগ দিতে পারি, 20 কে 6 দিয়ে ভাগ দিলে আমরা কি পাই, এখানে 3, 318। ওকে, তো আবার আসতেছে 2, আবার 0 দিব, আবার 3 দিব, সরি, আবার 3 দিব, আবার আবার 18 লিখবো, আবার 20 আসবে, সরি, আবার 20 আসবে, আবার 3 আসবে, তো আবার 18, আবার 20, এরকম ভাবে সো অন চলতেই থাকবে, এরকম ভাবে কি হবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, বারবার 3 আসতে থাকবে। তো এই যে বারবার 3 আসতেছে, এখানে দেখেন একটা রিলেশন আমরা পাইতেছি এই জায়গাটাতে, 3.8 এর পরে বারবার কি আসতেছে, 3 আসতেছে, বারবার 3 আসতেছে, এরকম 3 আসতেই থাকবে। সো বারবার যেহেতু 3 আসতেছে, আমরা একটা রিলেশন পাইছি, বারবার 3 হইতেছে। সো আমরা জানি যেখানে রিলেশন আছে, মানে এরকম সিরিয়াল মেইনটেইন করতেছে, 3 3 4 5 4 4 5 এরকম ভাবে আসতেছে, সেখানে আমরা কি দিতে পারি, আবৃত দশমিক দিতে পারি। সো 3 এর উপর আমরা একটা আবৃত দশমিক দিয়ে দিলাম, তো 3.83, 3.83 আবৃত দশমিক। তো এখানে এটার মানে যেটা, এটার মানে একই। সো আপনি আশা করি বুঝতে পারছেন যে একটা নরমাল ভগ্নাংশকে কিভাবে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায়। আশা করি আরো অনেকগুলো আপনি প্র্যাকটিস করবেন। আপনি যদি ক্লাস 9 10 এর আসলে হয়ে থাকেন, তাহলে হচ্ছে আপনার বইটা খুলবেন, প্রথম অধ্যায়ে পেয়ে যাবেন অনেকগুলো আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য আপনি পাবেন, অনেকগুলো সাধারণ ভগ্নাংশ পাবেন, এবং সেগুলোকে অবভিয়াসলি আবৃত দশমিক ভগ্নাংশে আপনি প্রকাশ করবেন। ওকে, তাহলে হচ্ছে আপনার জন্য বেটার হবে। আমি জাস্ট এতটুকুই দেখাইলাম, আর অন্যগুলো দেখাইলাম না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওকে ওকে, এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশকে আপনি কিভাবে সাধারণ ভগ্নাংশে আপনি প্রকাশ করতে পারেন। সো আমরা একটা সিম্পল আবৃত দশমিক ভগ্নাংশ নেই, যেটা হচ্ছে 0.333333 এরকম ভাবে যাইবে। সো এটাকে যদি আমরা আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কি হইতে পারে, অবভিয়াসলি 0.3 আবৃত দশমিক হইতে পারে। ফাইন, তো এটাকে আমরা তো এরকম লিখতে পারি, সমান সমান 0.33333 আনলিমিটেড 3, তাই না, আনলিমিটেড 3 এরকম হইতে পারে না। তো আমরা যেহেতু এটাকে আমরা একটা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব, তো আমি এখন যা করব সেটা হচ্ছে আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার জন্য নিয়ম। আমি জানি এখন যেটা করবো সেটা হচ্ছে একটু লেন্থলি প্রসেস হবে, বাট আপনি দেখতে থাকুন, একটা রিলেশন বের করে অবভিয়াসলি আমি একটা শর্টকাট দেওয়ার ট্রাই করব এখানে। তো এখানে দেখেন একটা জিনিস, আমি এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমি যেটা করবো, 0.3 আবৃত দশমিককে আমি 10 দিয়ে গুণ দিব, কত দিয়ে গুণ দিব, 10 দিয়ে গুণ দিব। সো এই পাশে তো, এই পাশে যেহেতু আমি 10 দিয়ে গুণ দিচ্ছি, ওই পাশে তো আমার 10 দিয়ে গুণ দিতে হবে, তাই না। তো এই পাশে আমি কি করবো, 10 দিয়ে গুণ দিয়ে দিব। 10 দিয়ে গুণ দিলে কি আসতেছে, এই পাশে 10 দিয়ে গুণ দিলে তো অলরেডি একটা 3 সামনে চলে আসবে, দশমিকের এই পাশে চলে আসবে, তাই না। তো আলটিমেটলি এই পাশে আনলিমিটেড 3 রয়ে যাইতেছে, আনলিমিটেড 3 কি হইতেছে, রয়ে যাইতেছে। আপনি ক্যালকুলেটর দিয়ে গুণ দিয়ে দেখেন, 10 দিয়ে একটা 3 এই পাশে চলে আসবে। এখন কথা হচ্ছে আমি কেন এখানে 10 দিয়ে গুণ দিলাম, অন্য কিছু দিয়ে গুণ দিলাম না কেন, এটা হচ্ছে নিয়ম, আপনি 10 দিয়ে গুণ দিবেন। এখন অন্য আবৃত দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে কি আপনি 10 দিয়ে গুণ দিবেন না, অন্য আবৃত দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে আপনি 10 দিয়ে গুণ দিবেন না। কখন কখন আপনি 10 দিয়ে গুণ দিবেন, যখন এখানে দশমিক ভগ্নাংশ আবৃত দশমিক কয়টা থাকবে, একটা থাকবে, তখন আপনি 1 এর পর একটা শূন্য দিবেন, ইট মিনস 10 দিয়ে গুণ দিবেন। যখন এরকম থাকবে 0.34 0.34 এর উপর আবৃত দশমিক, তখন আপনি যেটা করবেন তখন হচ্ছে আপনি 100 দিয়ে গুণ দিবেন, কারণ এখানে দুইটা আবৃত দশমিক আছে। কয়টা আবৃত দশমিক আছে, এই একটা দুইটা, ইট মিনস 1 এর পর দুইটা শূন্য, কয়টা শূন্য, দুইটা শূন্য, আপনি দুইটা আবৃত দশমিক দিয়ে গুণ দিবেন, সরি দুইটা শূন্য, ইট মিনস 100 দিয়ে গুণ দিবেন। এবার যদি এরকম আসে 3.14 3 এর উপর আবৃত দশমিক এবং 4 এর উপর আবৃত দশমিক, এখন আপনি কত দিয়ে গুণ দিবেন, দেখেন এই 1 ও কিন্তু আবৃত দশমিকের আওতায় আছে, ইট মিনস তিনটা সংখ্যা হচ্ছে আবৃত দশমিকের আওতায়। তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে 1 দিবেন এবং তিনটা শূন্য দিবেন, অর্থাৎ
1000 দিয়ে আপনি হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশটাকে গুণ দিয়ে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার প্রসেসটাকে এগিয়ে নেবেন। ওকে, তো এখানে হচ্ছে ট্রিক্স আমাদের যতটা আবৃত দশমিক থাকবে ততটা শূন্য দিতে হবে 1 এর পরে। ওকে, তো এক পাশে যেহেতু আমি 10 দিয়ে গুণ দিচ্ছি, অন্য পাশে আমাকে 10 দিয়ে গুণ দিতে হবে, কারণ এই সমীকরণটাকে আমাদের বজায় রাখতে হবে, যে এখানে উভয় পাশে সমান রাখতে হবে। তো সমান রাখার জন্য আমরা এই কাজটা করছি। এখন হচ্ছে যে কাজটা করব, আরেকটা জিনিস করব, এই জিনিসটাকে আরেকটা পার্টে বিভক্ত করব। এই একটা পার্ট গেল, আমি আরেকটা পার্টে বিভক্ত করব। আরেকটা পার্ট কি আনবো? আরেকটা পার্ট হচ্ছে আমি 0.3 আবৃত দশমিককে 1 দিয়ে গুণ দিব। কত দিয়ে গুণ দিব? 1 দিয়ে গুণ দিব। কেন 1 দিয়ে গুণ দিব? অন্য কিছু দিয়ে কেন গুণ দিলাম না? এটা হচ্ছে আমাদের প্রসেস, আমি 1 দিয়ে গুণ দিব। অন্যগুলোর ক্ষেত্রে আমি কিভাবে গুণ দিব? দেখেন অন্যগুলোর ক্ষেত্রে আমি কিভাবে গুণ দিব সেটা আমি একটু পরে আসতেছি। এই এটা তো বুঝাইলাম, এই পার্টটা অন্যগুলোর ক্ষেত্রে কিভাবে করব সেটা আমি একটু পরে আসতেছি। এটা আপাতত দেখেন। তো এখানে আমি কি করলাম? আপাতত মনে রাখেন যে আমাকে 1 দিয়ে গুণ দিতে হবে। কত দিয়ে গুণ দিতে হবে? 1 দিয়ে গুণ দিতে হবে। তো আমি এই পাশে 1 দিয়ে গুণ দিলাম, তো এই পাশে তো 1 দিয়ে গুণ দিতে হবে। তো এই পাশে 1 দিয়ে গুণ দিলে তো যা আছে তাই থাকবে, তো যা আছে তাই থাকবে। ওকে ফাইন, আনলিমিটেড 3, ফাইন। এখন হচ্ছে দুইটা সমীকরণ পাইলাম। কয়টা সমীকরণ পাইলাম? এই একটা সমীকরণ এবং এই একটা সমীকরণ। আমরা কয়টা সমীকরণ পাইলাম? দুইটা সমীকরণ পাইলাম। এখন এই দুইটা সমীকরণকে আমরা হচ্ছে বিয়োগ করে দেব। কি করে দেব? বিয়োগ করে দেব। যোগ কেন করলাম না? যোগ কেন করলাম না? এটা আমাদের নিয়ম না, যোগ করলে আমাদের হবে না। সো আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। এখন আমরা হচ্ছে বিয়োগ করে দেব। তো বিয়োগ করলে কি আসে? এখানে আমাদের হচ্ছে 0.3 আবৃত দশমিক ইন্টু 10 এবং হচ্ছে মাইনাস 0.3 আবৃত দশমিক ইন্টু 1, ঠিক আছে, এটা চলে আসতেছে। এবং এখানে কি আসতেছে? এখানে দেখেন আমরা যদি এটা দিয়ে এটাকে বিয়োগ করি, তো আলটিমেটলি কি আসবে আমাদের? আলটিমেটলি যে জিনিসটা আসবে সেটা হচ্ছে আমাদের আসবে হচ্ছে 3। এখানে কত আসবে? 3। কিভাবে 3 আসবে? দেখেন এটা দিয়ে এটাকে বিয়োগ করলে এই যে আনলিমিটেড 3 গুলো আছে দশমিকের পরে, এই আনলিমিটেড 3 গুলো আছে দশমিকের পরে, এই সবগুলো 3 কাটা যাবে। এখন বলবেন এখানে তো একটা 3 সামনে নিয়ে আসছেন, দেখেন এই পাশে আনলিমিটেড 3, এই পাশে আনলিমিটেড 3। আনলিমিটেড 3 থেকে একটা 3 যদি আমি সামনে নিয়ে আসি, কিছু আসে যায় না। সো এখান থেকে যেহেতু কিছু আসে যায় না, তো এটাকে কেটে দিলাম। এখন 0 তো 0ই, তো 3 চলে আসলো এখানে। তো এই দুইটাকে বিয়োগ করলে কি আসতেছে? 3 আসতেছে। আপনি ক্যালকুলেটর দিয়ে বিয়োগ করেও দেখতে পারেন, যেহেতু যদিও ক্যালকুলেটর আনলিমিটেড 3 আসবে না, যাই হোক, তো 3 আসতেছে আমার এখানে। ওকে ফাইন, যেহেতু 3 আসতেছে, এখন কি করতে পারি? দেখেন এইখানে একটা জিনিস কমন। একটা জিনিস কি কমন? 0.3 আবৃত দশমিক, এই পাশে 0.3 আবৃত দশমিক। সো আমরা ছোটবেলায় শিখছিলাম যে কমন নেওয়া যায়, দুইটা যদি একরকম থাকে তাহলে কি করা যায়? কমন নেওয়া যায়। তো আমরা 0.3 কে 3 আবৃত দশমিক আমরা কমন নিয়ে নিলাম। এখন হচ্ছে আমাদের যেটা থাকবে 10 মাইনাস 1 থাকবে, এবং এখানে কি থাকবে? 3 থাকতেছে। কত থাকতেছে? 3 থাকতেছে। ফাইন। সো এই 0.3 আবৃত দশমিকটাকে আমরা এখানে রাখলাম। এখন এটা কি আসতেছে আমাদের? ইনটু 9 আসতেছে, কারণ 10 থেকে 1 বাদ দিলে কি আসতেছে? 9 আসতেছে। সরি, এখানে তো 3 আসবে। সো এইবার কি করব আমরা? এবার যেটা করব, আমরা জানি এই পাশে গুণ থাকলে এই পাশে গেলে ভাগ হয়ে যায়, এটা তো ছোটবেলার ম্যাথমেটিক্স। সো এই 0.3টাকে এখানে রাখবো আবৃত দশমিক হিসাবে। 0.3 আবৃত দশমিক এবং 0.3 আবৃত দশমিক ইজ ইকুয়ালস টু কত হবে? এই 3 এর নিচে 9 চলে যাবে। 3 এর নিচে কি চলে যাবে? 9 চলে যাবে। আলটিমেটলি আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলে চলে আসছি, যে সাধারণ ভগ্নাংশ অলরেডি প্রকাশ করে ফেলছি। এখন এটাকে আমরা একটু ছোট করতে পারি। ছোট কিভাবে করতে পারি? 1/3 করতে পারি। এটাকে কি করতে পারি? 1/3 করতে পারি। এই যে ছোট করা, এটাও একটা ছোটবেলার নিয়ম। আপনারা যারা শিখে আসছেন তারা তো পারেন, না পারলে শিখে আসবেন। ওকে, তো এখন হচ্ছে আমরা 0.3 পৌনঃপুনিক বা 0.3 আবৃত দশমিককে আমরা হচ্ছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে অলরেডি ফেলছি। তো এটা সাধারণ ভগ্নাংশ হচ্ছে এটা। ওকে, তো এখন হচ্ছে আপনি বাসায় এরকম টাইপের এটা করতে পারেন, 0.4 আবৃত দশমিক, 0.5 আবৃত দশমিক, এই টাইপের গুলা করতে পারেন। এখন হচ্ছে আমি আরেকটু কমপ্লেক্সে যাই। এটা তো গেল, আরেকটু কমপ্লেক্সে যাই। ওকে, এখন হচ্ছে আমরা আরেকটু কমপ্লেক্স আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার ট্রাই করব। তো দেখেন কিভাবে করি। এই যে দেখেন এখানে লেখছে কি 42.347 আবৃত দশমিক 8 আবৃত দশমিক, এই জিনিসটা লিখলাম। ওকে, এটা মেবি দেখা যায় না, 8 একটু বড় করে লিখি। তো এখানে এটা লিখলাম। তো এটাকে কিভাবে প্রকাশ করা যায়? 42.347878 আনলিমিটেড 78, ঠিক আছে, আনলিমিটেড 78 চলে যাবে। এখন দেখেন এখানে একটা দুইটা সংখ্যা আছে আমাদের আবৃত দশমিক বাদে, যে সংখ্যাগুলোকে আমাদের কোনো না কোনো ভাবে একটা মানে ফরম্যাটে আনতে হবে, ঠিক আছে, একটা ফরম্যাটে এনে কাজ করতে হবে, কারণ আমাদের আগের নিয়ম অনুসারে কিন্তু আমরা এটা নিয়ে কাজ করতে পারবো না। সো এখন সেম টু সেম আমরা আগের নিয়মে যদি কাজ করতে চাই, তাহলে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানেও যে কাজটা করব, যতটা দশমিক আছে আবৃত দশমিক আছে তত দিয়েই গুণ দিব। বাট এখানে দেখেন দুইটা জিনিস আছে আবৃত দশমিক বিহীন। তো আবৃত দশমিক বিহীন যেহেতু আছে, তো এখান থেকে একটা পার্ট নিব কিভাবে? 42.34 এবং 7 আবৃত দশমিক 8 আবৃত দশমিক, এটা লিখলাম। তো এখানে আমরা যেটা করতে পারি, যেহেতু আবৃত দশমিক ছিল দুইটা, তো
তো আমরা দুইটা শূন্য দিব। কয়টা শূন্য দিব? দুইটা শূন্য দিব। বাট এভাবে করলে আমাদের কারেক্ট হবে না। এবার আমাদের কারেক্টলি ম্যাথটা করার জন্য যেটা করতে হবে, এই যে 3-4টাকেও আমাদের দশমিকের এই পাশে নিয়ে আসতে হবে, অর্থাৎ বাম পাশে নিয়ে আসতে হবে। এটা দশমিক বিহীন করতে হবে। এই 3-4টাকেও কি করতে হবে? দশমিক বিহীন করতে হবে। তো আমরা জানি কোন সংখ্যাকে দশমিক বিহীন করার জন্য কি করতে হয়, যতটা সংখ্যা ততটা শূন্যওয়ালা 1 দিয়ে গুণ দিতে হয়। ইট মিনস দুইটা সংখ্যা মানে হচ্ছে 100 দিয়ে গুণ দিব, আর 100 দিয়ে গুণ দিব। তিনটা সংখ্যা হলে আর 1000 দিয়ে গুণ দিব। একটা সংখ্যা হলে 10 দিয়ে গুণ দিব। আমরা তো এটা জানি, এটা ছোটবেলার জিনিস। তো আলটিমেটলি আমরা এটাকে দশমিকের এই পাশে আনার জন্য আরো 100 দিয়ে গুণ দিব। তো এটাকে এই পাশে নিয়ে আসি, আমাদের এই দশমিকের এই পাশে নিয়ে আসলাম 434 পয়েন্ট। এবার হচ্ছে 77878 চলে আসবে। তো এখানে আরো দুইটা শূন্য দিলাম, কারণ 100 গুণ করলে কি হয়, আমাদের 10,000 হয়। ওকে, তো আমরা এখানে চলে আসছি এই নিয়মটা। তো এই পাশে যেহেতু আমরা 10,000 দিয়ে গুণ দিচ্ছি, তো এই পাশে তো আমাদের 10,000 দিয়ে গুণ দিতে হবে, তাই না? এই পাশে কি দিতে হবে? 10,000 দিয়ে গুণ দিতে হবে। তো এই পাশে যদি আমরা 10,000 দিয়ে গুণ দেই, তাহলে যে জিনিসটা হবে, সরি, এটাকে আমরা এভাবে লিখবো না, এটাকে আমরা এভাবেই লিখবো 42.34, কারণ গুণ তো এখনো শেষ করি নাই। ওকে, তো এইখানে যেটা করবো, এখানে সেম টু সেম 42.347878 আনলিমিটেড 78 এর সাথে আমরা কি করব, 1000 গুণ দিব। তো 1000 গুণ দিলে কি হবে দেখেন তো, 1000 গুণ দিলে আলটিমেটলি দুইটা শূন্যের জন্য এই 34 এই পাশে চলে আসে, আর দুইটা শূন্য রয়ে যায়, আর দুইটা শূন্যের জন্য 78 অর্থাৎ 78 এটাও এই পাশে চলে আসবে। আলটিমেটলি দশমিকটা কোথায় চলে যাবে? এখানে চলে যাবে। ওকে, তো এখানে যখন আমি 10,000 দিয়ে গুণ দিলাম, তখন হচ্ছে দশমিকটা কত ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, আরো 4 ঘর পরে চলে গেছে। ওকে, ফাইন। তো এখন এই একটা পার্ট গেল, আমাকে আরেকটা পার্ট নিতে হবে। আরেকটা পার্ট কি? আরেকটা পার্ট হচ্ছে এবার 1 দিয়ে গুণ দেওয়া, তাই না? আমরা এর আগের বার দেখছিলাম 1 দিয়ে গুণ দেওয়া, বাট এখানে কেন আমি 1 দিয়ে গুণ দিব না? এখানে আমি কিন্তু 1 দিয়ে গুণ দিব না। কেন আমি 1 দিয়ে গুণ দিব না? দেখেন, এখানে কিন্তু আমরা 1 দিয়ে গুণ দিতে পারতাম, 1 দিয়েও গুণ দিতে পারতাম, কারণ আমরা জানি আবৃত দশমিক আছে। সো 1 দিয়ে আমরা গুণ দিতে পারবো। 1 দিয়ে কি দিতে পারবো? গুণ দিতে পারবো। প্রথমটা যতটা আবৃত দশমিক তত দিয়ে গুণ, এবং পরেরটা যত 1 দিয়ে গুণ। ঠিক আছে, তো এখানে 1 দিয়ে কেন গুণ দিব না? কারণ দেখেন, এই যে 3-4টা আছে, আমরা কিন্তু আগের বার 3-4টাকে দশমিকের এই পাশে নিয়ে আসছি, অর্থাৎ লেফট সাইডে নিয়ে আসছে দশমিকের। এখন এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যেহেতু 3-4 এর উপর কোনো ধরনের আবৃত দশমিক নেই, এই জিনিসটা নিয়ে আমরা কাজ করতে পারবো না এই পাশে রাখা। সো দ্যাটস ওয়াই আমরা এটাকে 42 এর সাথে নিয়ে যাব। তো 42 এর সাথে নিয়ে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, আরো দুইটা শূন্য দিয়ে গুণ দিতে হবে। দুইটা শূন্য না, অ্যাকচুয়ালি 100 দিয়ে গুণ দিতে হবে, 100 দিয়ে গুণ দিতে হবে। তো আলটিমেটলি এই পাশে তো আমাকে 100 দিয়ে গুণ দিতে হবে, তাই না? এই জিনিসটাকে যদি 100 দিয়ে গুণ দিই, তাহলে কি হবে, 42 পয়েন্ট কত হবে, 34 এই পাশে চলে আসবে। 100 দিয়ে গুণ দিলে 34 এই পাশে যত চলে আসছে, তাহলে হচ্ছে 78 থাকতেছে। কত থাকতেছে? 78 আনলিমিটেড 78। ওকে, আনলিমিটেড 78 থাকতেছে। ফাইন। তো এখন হচ্ছে আমরা দুইটা সমীকরণ পাইছি। তো দুইটা সমীকরণকে আমরা কি করব, বিয়োগ করে দেব। আমরা এর আগের বার দেখছিলাম না, বিয়োগ করতেছিলাম। সো এখানে আমরা কি করে দেব, দুইটা সমীকরণকে বিয়োগ করে দেব। তো দুইটা সমীকরণকে বিয়োগ করার জন্য আমরা যেটা করব, সেটা হচ্ছে 42.343778 আবৃত দশমিক ইনটু 1000 ইনটু কত, সরি 10,000 মাইনাস কত হবে, মাইনাস হবে হচ্ছে আমাদের 42.34 আবৃত দশমিক 78 আবৃত দশমিক, এবং ইনটু কত হবে, 100 হবে। কত হবে? 100। ফাইন। আর এখানে যদি আমরা বিয়োগ করি, তাহলে কত আসতেছে দেখেন তো। এখানে বিয়োগ করলে এই যে দেখেন, এই যে এই পার্টটুকু কি হইতেছে, এখানে বিয়োগ করলে একটা মান আসছে, এখানে বিয়োগ করলে তো এটা কাটা যায়, আনলিমিটেড 78 কাটা যায়, আনলিমিটেড 78। আর এটাকে বিয়োগ করলে যে জিনিসটা আছে, সেটা হচ্ছে আমাদের 419244 419244 এরকম আসছে। ঠিক আছে, 44 অনেক বড় ক্যালকুলেশন, তো ক্যালকুলেটর দিয়ে করছি। ওকে, ফাইন। এই জিনিসটা আসতেছে আমাদের এইখানে। তো এখন লেফট সাইডে যে জিনিসটা দেখেন, একটু লেফট সাইডে যদি খেয়াল করেন, তাহলে হচ্ছে আমাদের একরকম কিছু জিনিস পাইতেছি, এটা এটা এবং এটা। তো যেহেতু একরকম পাইতেছি, আগের মতো তো আমাদের কমন নিতে হবে, তাই না? এখানে তো এখানে যদি আমি কমন নিই 3478 আবৃত দশমিক, এবং এখানে যদি আমি গুণ করি, ডাইরেক্টলি গুণ, সরি বিয়োগ করে দিই, তাহলে 10,000 থেকে যদি 100 বিয়োগ করি, তাহলে কি আসতেছে আমাদের, 10,000 থেকে 100 বিয়োগ করলে আমাদের আসতেছে 9900। কত আসতেছে? 9900। ফাইন, 9900 চলে আসতেছে। মেবি অনেক বড় হয়ে যেতেছে জিনিসটা, তাই না? যাক, সমস্যা নেই, অনেক বড় হইলেও আমাদের এখান থেকে একটা ফর্মুলা আমরা বের করবো একটু পরে। তো দেখেন, এটা তো আমাদের এই জায়গায় থাকবে, 42.347 আবৃত দশমিক 8 আবৃত দশমিক, এটা নিচে চলে যাবে এখানে। তো এটা নিচে চলে গেলে কত হয়, 9244
সেই ছোটবেলার নিয়ম অনুসারে আমরা কি করব, এই দুইটাকে আরো ছোট করব। এই দুইটাকে কিভাবে ছোট করব, এই দুইটাকে ছোট করলে আমাদের যেটা আসে 34937, উপরে থাকে কত 34937, নিচে থাকে কত আমাদের, নিচে থাকে হচ্ছে 825 থাকে। ওকে, 825, এটাকে এতটুকু ছোট করলাম। এটাকে আপনারা ওই যে সমস্ত আকারে প্রকাশ করা যায় না, ওইরকম ভাবে আপনি প্রকাশ করতে পারেন। সো এখানে না করলে সমস্যা নাই। তো এখন দেখেন যে এই জায়গাটা থেকে আমাদের কি আসলো, এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে ফেলছি। এটাকে কি করে ফেলছি, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে ফেলছি। তো একটা জিনিস লক্ষ্য করেন, সেটা হচ্ছে আমরা এখন এই যে একটা আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলাম, আর এর আগে যেটা প্রকাশ করলাম, এই দুইটার মধ্যে একটা রিলেশন বের করার ট্রাই করব। এই দুইটা জিনিসের মধ্যে কি করব, একটা রিলেশন বের করার ট্রাই করব। ওকে, তো সেখান থেকে হচ্ছে আমরা একটা শর্ট ফর্মুলা বের করব। লক্ষ্য করেন হচ্ছে আমি এখানে এই জিনিসটাকে মুছে নাই, নিচের টুকুকে মুছে দিছি। সো এখানে আমরা যে জিনিসটা করব, এই জিনিসটা থেকে আমরা হচ্ছে একটা রিলেশন বের করার ট্রাই করব। সো যে রিলেশনটা বের করব সেটা হচ্ছে, দেখেন এখানে হচ্ছে এই জিনিসটুকু তো কাটা যাইতেছে, তো এই জিনিসটুকু যেহেতু কাটা যাইতেছে, তো আমরা এখানে কি লিখতে পারি, আলটিমেটলি লিখতে পারি হচ্ছে 4, সরি এটা এখানে লিখতে পারি হচ্ছে 4 2 3 4 7 8 মাইনাস মাইনাস এতটুকু, তাই না, 4 2 3 4। আবারও বলছি, এই পাশেটুকু কাটা দিছি কেন, এখানেও আনলিমিটেড 7 8, এখানেও আনলিমিটেড 7 8, দ্যাটস ওয়াই আনলিমিটেড 7 8, আনলিমিটেড 7 8 কাটা যাচ্ছে, আর এটুকু মাইনাস এতটুকু, ঠিক আছে, এটা লিখতে পারতেছি এখানে। আর এখানে দেখেন কি জিনিস লিখতে পারতেছি, সেটা হচ্ছে আমরা কি লিখছিলাম তখন, এই যে এটা তো লিখছিলাম এই 4.423 আবৃত দশমিক 4 আবৃত দশমিক ইন্টু কত লিখছিলাম, 9900 এই জিনিসটাই তো লিখছিলাম, তাই না। তো এই জিনিসটা এখন কোথায় নিয়ে যাচ্ছিলাম, আমরা এই পাশে নিয়ে গেছিলাম, অর্থাৎ এটা নিচে চলে গেছিল। এই 9900টা কোথায় চলে গেছিল, 9900টা এখানে চলে গেছিল। দেখেন এখানে যে রিলেশনটা আমরা পাইতেছি, সেটা হচ্ছে, এটা ছিল এরকম, কি হলো, সরি 3 4 না তো 7 আবৃত দশমিক 8 আবৃত দশমিক এরকম ছিল। তো এটাকে আমরা ডিরেক্টলি এটাকে কিভাবে এইগুলো না কইরা এখানে কিভাবে কনভার্ট করতে পারি, দেখেন এখানে যে রিলেশনটা আসতেছে সেটা হচ্ছে আবৃত দশমিক ছিল 2টা এবং খালি ছিল 2টা। তো যেটাকে খালি ছিল সেটাকে আমরা দশমিকের এই পাশে নিয়ে আসবো, নিয়ে আসলাম দশমিকের এই পাশে, এবং আবৃত দশমিকটাকে কি দিব, বাদ দিব, আবৃত দশমিকটাকে কি দিব, বাদ দিব। তো বাদ দেওয়ার জন্য আমরা কি করলাম, 100 দিয়ে গুণ দিলাম, আর এটাকে এই পাশে আনার জন্য আর কি করলাম, আরো 100 দিয়ে, ইট মিনস 10,000 দিয়ে আমরা গুণ দিলাম, ঠিক আছে, 10,000 দিয়ে, হ্যাঁ 10,000 দিয়ে আমরা গুণ দিলাম। ওকে, তো 10,000 দিয়ে গুণ দেওয়ার পরে এখানে আসছে এটা মাইনাস, কি করব, মাইনাস হচ্ছে এই যে এখানে দেখেন এই যে আবৃত দশমিক বিহীন যতটুকু ছিল ততটুকুকে আমরা এখানে নিয়ে আসছি। কোথায় নিয়ে আসছি, এই যে এই পাশে মাইনাস দিয়ে নিয়ে আসছি। আলটিমেটলি কি হবে, আবৃত দশমিক বাদে যেটা আছে সেটাকে তো আনবোই দশমিকের এই পাশে বাম পাশে, এবং যেটা আবৃত দশমিকে আছে সেখান থেকে একটা পার্টকে নিয়ে আসবো। কোন পার্টকে, একটা পার্টকে নিয়ে আসবো। কয়টা পার্ট নিয়ে আসছি, একটা পার্ট, 7 8 কে নিয়ে আসছি, ঠিক আছে। আর এখানে কোনো পার্টকে আনবো না, আবৃত দশমিক ছাড়া যতটুকু আছে ততটুকুকে আনবো, আর কোনো পার্টকে আনবো না, সবটুকুকে বাদ দিয়ে দিব, সবটুকুকে বাদ দিয়ে দিলাম। আর এই পাশে হচ্ছে আবৃত দশমিক সহ যেটা ছিল তার একটা পার্ট আনবো, আর সবগুলোকে বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তো নিয়মটা ছিল এরকম যে আবৃত দশমিক বিহীন যেটা সেটাকে তো আনবোই দশমিকের এই পাশে আইনা, আর হচ্ছে আবৃত দশমিক যেটা ছিল সেটা থেকে একটা পার্ট আনবো, একটা পার্ট আনলাম, তো মূল সংখ্যাটা লিখলাম এখানে, এবং যেটাকে মাইনাস করবো, মাইনাস করার সময় হচ্ছে আবৃত দশমিক পুরোটাকে বাদ দিয়ে দেবো, আবৃত দশমিক বাদে যেটা ছিল সেটাকে নিয়ে আসবো। ওকে, সেটাকে নিয়ে আসবো। তো এখানেও দশমিক নাই, এখানেও দশমিক নাই, আলটিমেটলি আমরা এখানে বিয়োগ করব। আর এখানে কি করব, এখানে কিভাবে আসলো এটা, তো এখানে কিভাবে আসলো একটু লক্ষ্য করেন। এটা আসছে হচ্ছে এইভাবে, দেখেন এইখানে আমরা দুইটা সংখ্যাকে দশমিকের এই পাশে আনছিলাম, তো দুইটা সংখ্যাকে দশমিকের এই পাশে আনার জন্য আমাদের কি করতে হয়েছে, 100 দিয়ে গুণ দিতে হয়েছে। আবার এই দুইটা সংখ্যা আমরা ওই আবৃত দশমিক থেকে এই পাশে নিয়েছিলাম, তাও আবার 100 দিয়ে গুণ দিতে হয়েছে, তো আলটিমেটলি 10,000 নিতে হয়েছে। তো যতটা আবৃত দশমিক ততটা শূন্য, আর যতটা আবৃত দশমিক বিহীন ততটা শূন্য দিয়ে তার থেকে কত মাইনাস করব, এই পাশে যতটা আবৃত দশমিক বিহীন ততটা শূন্য, অর্থাৎ 1 এর পর ততটা শূন্য দিয়ে করার পর, বিয়োগ করার পর যে রেজাল্ট আসতেছে সেটা। আলটিমেটলি আমরা যদি এটা না দিয়ে এটা লিখি তাহলে বেটার হয়। তাহলে কি হয়, বেটার অপশন। তাহলে এখানে কি বুঝলাম, আবৃত দশমিক বিহীন অংশটুকু নিব, আবার আবৃত দশমিক সহ একটা নিব, আর হচ্ছে আবৃত দশমিক বিহীন পুরো অংশটুকু নিব। তো দশমিক
থেকে বের করার জন্য এদেরকে যেটা দিয়ে করা উচিত ছিল সেটা লিখলাম, মাইনাস দশমিক থেকে বের করার জন্য এই পাশেরটাকে যেটা করা উচিত ছিল সেটা। ঠিক আছে, তো আলটিমেটলি এখান থেকে আমরা রেজাল্টটাকে বের করতে পারি। সো এখান থেকে দেখেন একটা ইজি ওয়ে বের হলো, তাই না? যদিও একটু কঠিন লাগতেছে, বাট এটা প্র্যাকটিস করার সাথে সাথে হচ্ছে আপনি পেরে যাবেন। ওকে, তো আমাদের আবৃত দশমিক নিয়ে এবং সাধারণ ভগ্নাংশ নিয়ে ক্লাসটুকু এবং রিয়েল নাম্বার নিয়ে ক্লাসটুকু, যদি আরো কোনো ধরনের কনসেপ্ট থাকে তাহলে হচ্ছে আমি আলোচনা করবো। এখন হচ্ছে আমার মনে আসতেছে না এখানে আর কোনো কনসেপ্ট আছে কিনা। যদি থাকে তাহলে হচ্ছে আমি অবভিয়াসলি ক্লাস আরো কিছু ক্লাস নিব এই রিলেটেড, কারণ ইজি ওয়ে অনেক সময় মনে থাকে না। ওকে, এই জিনিস অনেক সময় মনে থাকে না। আর যদি এক্সারসাইজ করাতে হয়, আপনাদের যদি মনে হয় যে এক্সারসাইজ করাইতে হবে, তাহলে হচ্ছে আপনি কমেন্টে বলে দিতে পারেন যে এক্সারসাইজ করতে হবে, তারপরে হচ্ছে আমি এই চ্যাপ্টার থেকে এক্সারসাইজ গুলো করে দেবো। আর না হয় এরপর হচ্ছে আমাদের অন্য চ্যাপ্টারে আমরা চলে যাবো। ওকে, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ম্যাথমেটিক্স এর সাথে থাকবেন সবসময়, কারণ ম্যাথমেটিক্স হচ্ছে একটা মজার জিনিস। সো এতটুকুই বলার ছিল, এবং আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।